তাজরিন ফ্যাশন এবং রানা প্লাজার প্যানেল লিডার। আমার এখন জগৎ দেখা আমাদের যেই অ্যাডমিনিস্ট্রেটর আছেন, আমরা এই সভার মাধ্যমে ওনার কাছে দাবি জানাচ্ছি। উনি বলছিলেন যে 120 দিনের মধ্যে নির্বাচন দিতে। আমরা চাই উনি 120 দিনের মধ্যে নির্বাচনটা ঘোষণা করুক, আর না হলে যদি উনি আবার আমাদেরকে ডাকে বলুক যে উনি কবে নির্বাচন দেবে। আমরা নির্বাচনটা ঘোষণার জন্যে ওনার কাছে জোর দাবি জানাচ্ছি। সম্মিলিত পরিষদ চট্টগ্রামে অনেক শক্তিশালী বিগত 30 বছর যাবৎ। আমি আমার বক্তব্যে বলেছি যে প্রত্যেকবারেই এই সম্মিলিত পরিষদ চট্টগ্রাম আমাদেরকে পূর্ণ প্যানেলে নির্বাচিত করে, মানে চট্টগ্রামে 10টা আর যখন 7টা ছিল 7টা দিত। কোনো সময় হয়তো 10টার মধ্যে 8টা হয়েছে, 7টার মধ্যে 6টা হয়েছে। আমরা বরাবর 80 থেকে 90% সম্মিলিত পরিষদ চট্টগ্রামে বিজয়ী হয়ে আমাদেরকে হেল্প করেছে। দ্রুত সময় নির্বাচনটা দেওয়া আমরা দাবি জানাচ্ছি, এবং আমাদের ডিটিওর যে আইন আছে সে আইন মোতাবেক যাতে উনি নির্বাচনটা করে দেয়, এটাই ওনাদের প্রতি আমাদের অনুরোধ রইল। বিজেপি নির্বাচন আমাদের প্রস্তুতি আছে, সেই প্রস্তুতির হিসেবে আমরা আজকে 3 জন একজন চিফ কোঅর্ডিনেটর নাসির সাহেবকে, উনি সাবেক প্রথম সহসভাপতি, 2 জন কোঅর্ডিনেটর তৈয়ব সাহেব এবং আমাদের মিন্টু সাহেব, ওনারাও সাবেক প্রথম সহসভাপতি ছিলেন, ওনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আগেও কিন্তু সবসময় কিন্তু বিজেপিতে সম্মিলিত পরিষদ নেতৃত্ব দিয়েছে, এটা আমাদের একটা গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। আমাদের সভাপতি সাহেব বলেছেন, প্রশাসক সাহেবের কিন্তু উনি একজন হচ্ছে ভাইস চেয়ারম্যান ইপিবির, তো ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, বিজেপির দায়িত্ব দেওয়া হচ্ছে। তো 2টা দায়িত্ব, বড় দায়িত্ব, ইপিবি চালানো একটা বড় দায়িত্ব, বিজেপি চালানো একটা বড় দায়িত্ব। এই দায়িত্ব উনি গুরু দায়িত্ব কীভাবে পালন করবে সেটা আমাদের বোধগম্য হচ্ছে। কারণ পোর্টের সমস্যা, কাস্টমসের সমস্যা, বন্ডের সমস্যা এবং সর্বোপরি ইনকাম ট্যাক্সের সমস্যা এবং অনেক সমস্যা আছে। এগুলি কিন্তু আজকে মানুষ আমাদের ম্যানুফ্যাকচারার এবং আমাদের অর্ডার অনেক বাইরে চলে যাচ্ছে, অন্যান্য দেশে চলে যাচ্ছে। সুতরাং এগুলি যদি চলে যায় তাহলে আমাদের জন্য একটা আগামী দিনে যে আমাদের 40 লক্ষ শ্রমিক আছে তাদের জন্য বিরাট একটা অশনি সংকট অপেক্ষা করছে। আজকে জাতীয়ভাবে সংস্কার হচ্ছে সমস্ত কিছুতে, রাজনীতি, অর্থনীতি, সব কিছুতে, সমাজনীতি, সব কিছুতেই এই সংস্কারের নামে জাতীয় নির্বাচন যেভাবে আপনার বিলম্বিত হচ্ছে সেটা এক জিনিস, কিন্তু আমরা এই পোশাক শিল্পে যারা প্রত্যেক দিন নতুন সমস্যায় আমরা পড়তেছি, এই সমস্যাগুলিকে অ্যাড্রেস করার জন্য প্রশাসকদের সেটা হবে না। কারণ এটা কোনো দোকানি ব্যবসা না, এটা আমরা ব্যবসা করি, রপ্তানি করি ইউরোপে, রপ্তানি করি আমেরিকায়। তো এই সমস্যা তো এইভাবে অ্যাডমিনিস্ট্রেটর দিয়েও হবে না, উনি তো সমস্যার সাথে কোনোভাবেই অবগত না। তবে আজকে আমি এটাই বলবো, অবিলম্বে যত দ্রুত সম্ভব এই নির্বাচন দিতে হবে, এবং যে দ্বিতীয় আইনের মধ্যে যে নির্বাচনের বিধিমালা আছে, বিধিমালার বাইরে কোনো কিছু করলে আমি মনে করি সেই নির্বাচন করতে পারবেন না। আমাদের এই কাস্টমসকে আমাদের সাইজ করতে হবে, এটাকে আপনারা সংস্কার বলেন, ডক্টর ইউনূস সাহেবের সরকারের সংস্কার বলেন, অথবা যেটাই বলেন, চট্টগ্রামে এই সবচাইতে বড় যে সমস্যাটা, এখানে প্রশ্ন হলো রাজনৈতিক হস্তক্ষেপ। রাজনৈতিক হস্তক্ষেপ এটা আমি আপনাদের কাছে বিশেষভাবে কালামের কাছে অনুরোধ করতে চাই, এই সংস্কার শব্দটা যদি আসলে একটা ভালো শব্দ হয়ে থাকে, এটা যদি একটা মিনিংফুল ওয়ার্ড হয়ে থাকে, জাউরা শব্দ না হয়ে থাকে, তাইলে আমরা সবাই এই পোশাক শিল্পকে, যারা দেশের জাতীয় আয়ের 84% আয় করে, এখন যদি আমরা আমাদের সংস্কার না করতে পারবো তাহলে আর কখন করব? একটা ট্রেডকে এভাবে ধ্বংস করে দিতে একটা লোক আওয়াজ করলো না, আমরা চুপচাপ বাইরে চলে আসলাম। ব্যবসায় ফেল করছে, আরে বেটা কাস্টমারই তো লয়ে গেছে আমার সব টাকা, ব্যাংকে তো লয়ে গেছে সব টাকা সুদে। হ্যাঁ, 17-18%, কোনো ব্যাংক 24%ও সুদ নিচ্ছে। তো এটা কি আমি দোষী হলাম কিভাবে? আগামীতে যে প্যানেল দেওয়া হবে সবাই মিলে আমরা সেই প্যানেলের প্রতি কাজ করব। আমরা এই যে এত প্রবলেমের মধ্যেও যে সম্মিলিত পরিষদ দায়িত্ব নিয়ে আসলে যে কাজ করতে পারে, এই জিনিসগুলো বলতে হবে। আজকে আমি একটু সময় মনে হচ্ছিল যে
যে এই যে বিজেপির নেতৃত্বে যে এতজন ছিলেন, কিছু কিছু কথায় মনে হচ্ছিল যে কোনো এই জায়গায় আসার কারণে কিন্তু এই যে প্রতিটা বোর্ডেরই কিন্তু অনেক অনেক কন্ট্রিবিউশন আছে, কিছু কম বেশি আছে, অনেক কন্ট্রিবিউশন আছে, এবং এটা কিন্তু একটা ভলেন্টারি ওয়ার্ক। এবং আমি মনে করি যে অফকোর্স কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হওয়া দরকার, হতে হবে, কিন্তু এমনভাবে আমরা যেন ক্রিটিসিজমটা করি যেন আরেকটু মনোবল নিয়ে যে দায়িত্ব নিচ্ছে সে যেন আরেকটু কাজ করতে পারে এবং আমাদের জন্যই করতে পারে, এবং এটার বেনিফিশিয়ারি কিন্তু আমরাই হব। প্রতিদিন প্রতিনিয়ত 1 পয়েন্ট 2 পয়েন্ট 3 পয়েন্ট কখনোই গার্মেন্টস শিল্পের সমস্যার সমাধান হবে না। আমি 14 তারিখে যখন আমরা প্রথম প্রধান উপদেষ্টার সাথে দেখা করি বিজেপির পক্ষ থেকে, ওই দিন আমি বলে এসেছিলাম যে আপনি আমাদেরকে একটা টাস্ক ফোর্স করে দেন, যে টাস্ক ফোর্স মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, ব্যাংক, কাস্টমস, এক্সপার্ট সবাই মিলে একটা পরিপূর্ণ প্রতিবেদন আপনাকে দিক। সরকার যদি ব্লান্টলি বলার চেষ্টা করে যে 30 বছর ধরে আমরা শুধু নিয়েছি, এটা আসলে একতরফা বলে ফেলা হবে। আমি বিশ্বাস করি আমাদের যে প্রধান উপদেষ্টার অফিস থেকে আমাদের যে শফিক ভাই যে মন্তব্য করেছেন উনি সেটা উইথড্র করবেন। আমরা তার সমস্ত কথা শুনবো, কিন্তু আমাদের যে ইমেজ, আমাদের যে কন্ট্রিবিউশন, সেটাকে কেউ যদি অস্বীকার করে সেক্ষেত্রে আমরা অবশ্যই সেটা প্রোটেস্ট করব। আমরা যখন কথা বলছি তখন বিজিএম এর মতো সংগঠন বিজিএম এর নেতারা চালাচ্ছেন না, এটা একজন আমলা চালাচ্ছেন। এটার চাইতে দুর্ভাগ্যজনক 40 বছরের ইতিহাসে বিজিএম এতে এর চেয়ে দুঃখজনক কোনো ঘটনা হয়েছে বলে আমার জানা নেই। 35 জন মিলেমিশে কাজ করে হিমশিম খেয়ে যেত এই ধরনের একটি সংগঠন আজকে একজন আমলা নির্ভর হয়ে পড়েছে। আমরা যত বড় বিপদেই পড়ি না কেন, ওই আমলাকে পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব হয় না। তো চারিদিকে আমলাতন্ত্র, বিজিএমেও আমলাতন্ত্র, তাহলে এই সেক্টরটা আগাবে কিভাবে? এইটা প্রকাশ করে দেওয়া উচিত। কেন প্রশাসক বসলো, কার নেতৃত্বে, কার নির্দেশনায়, কার সিপিডির মাধ্যমে, না কাকে দিয়ে জানি কি করা হয়েছে, কেন করা হয়েছে, এগুলো একটু খোলাসা করা দরকার। যেই বিজিএমই সৃষ্টি হয়েছে আমলাতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আমাদের তার কোনো যুদ্ধ নেই। বাইরের সাথে আমাদের যুদ্ধ বিজিএমই করে না, আমরা নিজেরা করি। বিজিএমের একমাত্র কাজ হলো সরকারের সাথে ফাইট করা, আর কোনো কাজ নেই আমাদের। যেই সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিজিএমই সবসময় কাজ করে, সেই বিজিএমইতে প্রশাসক করা হয়েছে একজন আমলাকে, যার বিরুদ্ধে আমি যুদ্ধ করব। তিনি এখন আমার নেতা, উনি আমার সভাপতি। বলা হচ্ছে 10 জনকে দেওয়া হয়েছে 5 জন 5 জন করে। হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ দিস 5 জন 5 জন? যদি সম্মিলিতর নামে করে 5 জনকে দেওয়া হয়, সম্মিলিতের সভাপতিকে বলবো পদত্যাগ করে চলে আসার জন্য। কারণ ওরা যা কিছু করছে, যেভাবে আমরা জর্জরিত হচ্ছি, এই দায়িত্ব সম্মিলিত পরিষদ নেওয়ার কোনো মাইনে হয় না। ওই 5 জনকে পদত্যাগ নিয়ে চলে আসা উচিত। যারা ব্যবসা করতে পারেনি, যাদের সুদ শুধু টাকার উপর সুদের উপর সুদ হতে হতে পাহাড় সমতুল্য হয়ে গেছে, তাদেরকে নিয়ে আজ পর্যন্ত কোনো ট্রেড বডি, কোনো রাজনৈতিক দল কেউ একটা লাইন বলেছে আপনারা শুনেছেন? বলেন শুনেছেন কিনা? আওয়াজ কেন নাই আপনাদের? আপনারা শুনেছেন? গত 15-16 বছর ধরে যারা ব্যবসা করতে পারেনি, যারা সুদের উপর সুদ দিয়ে জেলে যাওয়ার অপেক্ষা করছে, যারা দেশ ছেড়ে যারা গেছে তাদের কথা আমি বলবো না, যারা দেশে আছে তাদের সমস্যাটা সমাধান করেন, এবং সমস্যাটা সমাধান করতে গেলে আমাদেরকে সঙ্গে নেবেন। দেখবেন 1টা মিটিং, 2টা মিটিং, 3টা মিটিং যদি না হয়, আমরা বিকল্প রাস্তা বের করব। ফোরাম আমাদের যে ক্ষতিটা করে দিয়ে গেল, এটা অপূরণীয় একটা ক্ষতি। যারা এই ফোরামে এখন বড় বড় কথা বলছে, এর এই মুজিব কোড পরে তখন মালিকের কাছে ভোট চাইছে, এই পরিস্থিতি হয়তো আজ এই দিন নয়, আরো দিন আছে, কিন্তু এরকম অনেক দিন অতীতেও দেখছি, এখনো দেখতেছি, ভবিষ্যতে দেখবো। কিন্তু আমরা বিজেপি, আমার প্রতিপক্ষ ভাই বোনরা যারা আছেন সবাইকে বলবো, আমরা আগে এক থাকি,
সেক্টরকে রক্ষা করতে গেলে বিজিবি দরকার আছে, সেটা সম্মিলিত হোক, ফোরাম হোক, যেই আসুক না কেন। আপনাদের এটা প্রমিস করতে হবে সবাইকে, আমরা এই কালো আইন ব্ল্যাক লোকগুলো জেলে করছে ঘুষ খাওয়ার জন্য, এগুলি ইমিডিয়েট আমরা, আমাদের কোনো প্রশাসনের দরকার নেই। আমরা সম্মিলিত বলেছি যে আমাদের এই উড্র করতে হবে। 9% বেতন, এখন বলতে 15%। আরে ভাই, আপনি ব্রান্ড করেন, আপনি ওই মুখ্য আমি নাম উল্লেখ করতেছেন, 100 ফ্যাক্টরি হবে, আপনি 3000 টাকা দিয়ে বেতন আপনার ক্ষমতা আছে, আপনি অন এভারেজ 90% ফ্যাক্টরি কি অবস্থা? আনতে পান্তাবাদ করেছে, আপনি ওদের চিন্তা করবেন না? আপনি 100-150 ফ্যাক্টরি বিজেপি বানাবেন না, আপনি বিজেপি বানাবেন সবার জন্য। আজকে ভোটের কথা আসছে যে আমরা ভোট দিতে পারবো না, মেম্বারশিপ হতে পারবো না। কেন আমি ভোট দিতে পারবো না, কেন মেম্বারশিপ হতে পারবো না? আমার দোষে আমি কি প্রবলেমে পড়েছি, নাকি একটা ব্যাংকের কারণে প্রবলেমে পড়েছি? দেখেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশের মেজর একটা ইন্ডাস্ট্রি। এখানে আপনার 40 লক্ষ আমাদের শ্রমিক ভাই বোনরা কাজ করে, এবং তাছাড়া সব থেকে বড় এক্সপোর্টার, ফরেন কারেন্সি আর্নার। যদি এই ট্রেডটা ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু আপনার যে ফরেন কারেন্সি রিজার্ভটা আছে এটা কিন্তু টোটালি ডিস্ট্রয় হয়ে যাবে। তো এত বড় একটা ইন্ডাস্ট্রিকে আমাদের কিন্তু সেফগার্ড করা দরকার, এবং এটা সেফগার্ড করার মূল কাজটা কিন্তু হচ্ছে বিজিএমএ। এখন দেখা যাচ্ছে যে ট্রেডটা কিন্তু চালাচ্ছেন একজন অ্যাডমিনিস্ট্রেটর, যার আনফর্চুনেটলি কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রি নেই এবং এক্সপিরিয়েন্সও নেই। আমাদের দাবি হচ্ছে খুব শীঘ্রই যেন ইলেকশনটা দেওয়া হয়, কারণ বোর্ড ভাঙ্গার 4 মাসের মধ্যে কিন্তু ইলেকশন দিতে হবে। অলরেডি দেখেন অনেকগুলি ডিসিশন নেওয়া হয়েছে, যেরকম আপনার যে ইনক্রিমেন্টের বিষয় আছে, বা সরকারের সাথে যেসব জায়গায় নেগোসিয়েশনের বিষয় আছে, সরকারকে বোঝানোর যেসব জায়গা আছে, এইসব জায়গায় কিন্তু ঠিকভাবে হচ্ছে না। এই জায়গাগুলিতে ট্রেডের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আপনি দেখেন যে ভারতে কিন্তু গত 1 বছরে, স্পেশালি লাস্ট 2টা কোয়ার্টারে তাদের ইতিহাসে হাইয়েস্ট এক্সপোর্ট হয়েছে, এবং গত 2 কোয়ার্টারে আমাদের কিন্তু এক্সপোর্ট কমেছে। সো আমাদের ব্যবসাটা স্বাভাবিকভাবে কোথাও না কোথাও যাচ্ছে। এই জায়গায় আমাদের একটা বোর্ড দরকার, স্বাভাবিকভাবে ইলেকশন দরকার, ইলেকশন ছাড়া একটা বোর্ড আসে না। যদি কোভিডের মধ্যে পৃথিবী যেভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, সব জায়গায় যখন আতঙ্কিত, যেখানে গার্মেন্টস শিল্পকে চালু রাখার বিরুদ্ধে ছিল, সেখানে ফারুক হাসান নেতৃত্ব দিয়ে সরকারকে বুঝিয়ে জীবন এবং জীবিকার সমন্বয় রেখে অর্থনীতিকে চালু রেখেছিলেন